আসসালামু আলাইকুম। আমরা যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছি, সরকারের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। সেরকমই একটি সুবিধার নাম হলো চিকিৎসা ভাতা বা চিকিৎসা অনুদান। আমরা কিংবা আমাদের পরিবারের যে কেউ কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত জটিলতা যদি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আর্থিক অনুদানটি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সহায়ক হওয়া যায়। তো সে লক্ষ্যে কিছু কার্যক্রম রয়েছে আমাদেরকে। আমরা চিকিৎসা করানোর পরে যে খরচ রয়েছে সেটি যদি আমরা দাখিল করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে কিছু চিকিৎসা অনুদান পেতে পারি। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমরা চিকিৎসা অনুদানের জন্য আবেদন করব। পূর্বে এই প্রক্রিয়াটি পুরোপুরি অফলাইন ভিত্তিক ছিল, বর্তমানে অফলাইনটা বন্ধ করে দিয়েছে এবং সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক কার্যক্রম চালু করেছে। সুতরাং আগে যারা অফলাইনে আবেদন করতেন, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন এবং কিভাবে টাকা প্রাপ্ত হতে পারেন। তো যেহেতু এখন আর অফলাইনে সেই কাজটি হচ্ছে না, তবে কাজ প্রায় একই ধরনের, কিছুটা পরিবর্তন এসেছে। আগে আমরা অনলাইন টাচ করতে হতো না আমাদেরকে, এখন সেটি অনলাইনে আমাদেরকে করে নিতে হচ্ছে। যারা অফলাইনে কাজ করেছেন এর আগে, তাদের জন্য মূলত এই কাজটি খুব সহায়ক হবে এবং যারা একেবারেই করেননি তারাও আজকের ভিডিও দ্বারা উপকৃত হবেন এবং এই কাজটি খুব সহজে তারাও করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করব। তার আগে আমরা দেখে নিই এ সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য কিছু সাধারণ জিজ্ঞাসা। বর্ষপঞ্জি অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর অনুযায়ী বছরে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করা যায়। বর্ষপঞ্জি অনুযায়ী চিকিৎসা গ্রহণের 2 বছরের মধ্যে আবেদন করা যায়, অর্থাৎ আপনি যে চিকিৎসা করিয়েছেন তার আবেদন দাখিল করতে হবে 2 বছরের মধ্যে। 2 বছর অতিক্রান্ত হয়ে গেলে সেক্ষেত্রে আপনি আর অনুদান প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন না। কর্মচারীর জন্য আমৃত্যু এবং তার পরিবারের সদস্যগণের জন্য কর্মচারীর বয়স 75 বছর পর্যন্ত এই অনুদান প্রদান করা হয়। যাতায়াত, অ্যাম্বুলেন্স, হোটেল এ সংক্রান্ত বিলের জন্য অনুদান দেওয়া হয় না। কর্তৃপক্ষ অসম্পূর্ণ, সন্দেহজনক, ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তবে এক্ষেত্রে যারা আপনার আবেদনটি যদি বাতিল করে থাকে, সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশন দিবে বা আপনার কোনো ভাউচার বা কোনো ডকুমেন্টস যদি তাদের সন্দেহ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে অবহিত করবে এবং আপনারা তাদের সাথে যোগাযোগ করে সে ভাউচারটি যদি সঠিক করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনুদান প্রাপ্য হবেন। এবার আমরা দেখে নিই এ সংক্রান্ত কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন। প্রথমত পাসপোর্ট সাইজ 1 কপি ছবি। এই ছবিটি মূলত স্ক্যান করে দিতে হবে। ব্যাংকের চেকের কপি, অর্থাৎ আপনার ইএফটিতে যে ব্যাংকে বেতন হয় সেই ব্যাংকের যে কোনো একটি চেকের কপি সেখানে দিতে হবে। ক্লিনিক বা হাসপাতালে যদি ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে মূল ছাড়পত্র, যদি ভর্তি না হয়ে থাকেন সেক্ষেত্রে এটি দিতে হবে না। হাসপাতালের ছাড়পত্র ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ ক্রয়ের ভাউচারের মূল কপি। অবশ্যই আপনাকে যতগুলো ভাউচার থাকবে প্রত্যেকটির মূল কপি দিতে হবে, অর্থাৎ আপনার যে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন থাকবে সেই প্রেসক্রিপশন কিন্তু এক্ষেত্রে আপনাদের প্রেসক্রিপশন অনুসারে, প্রেসক্রিপশন যে তারিখে হয়েছে সেই তারিখ অনুসারে ভাউচারগুলো হতে হবে এবং সে ভাউচারের মূল কপি আপনাকে প্রদান করতে হবে। ডাক্তারি ব্যবস্থাপত্র ও রিপোর্টের ছায়ালিপি। অনেক ক্ষেত্রে আমাদের মূল কপি আমরা দিয়ে ফেলি প্রেসক্রিপশনের, কিন্তু পরবর্তীতে দেখা যায় যদি ডাক্তার দেখানো প্রয়োজন হয় তখন তো আমরা আর সেই পুরনো প্রেসক্রিপশনটা দেখাতে পারি না। এজন্য এটি একটি ভালো উদ্যোগ। এটি ব্যবস্থাপত্রটি আপনারা চাইলে ফটোকপি করে দিতে পারেন এবং যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো আপনারা ফটোকপি দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। খরচের হিসাব বিবরণী, অর্থাৎ আপনার যে খরচ আপনি করেছেন ওখানে তার একটি টপ শিট তৈরি করতে হবে। সেখানে আপনি টপ শিট তৈরি করে
নিচে স্বাক্ষর দিয়ে দিবেন। সেটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টপ শিটটি তৈরি করবেন। জাতীয় বেতন স্কেল এর ভেরিফিকেশন নম্বর সহ বেতন বিবরণী ফটোকপি। আপনাদের যে প্রতি বছর যে বার্ষিক ইনক্রিমেন্ট হয়ে থাকে সেই বার্ষিক ইনক্রিমেন্টের কপি আপনারা অনলাইনে নিশ্চয়ই বের করে থাকেন, সেই কপিটি এখানে দিতে বলা হয়েছে। এবং এই যে চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য আপনি আবেদন করবেন, সেই আবেদনটি যদি আপনার নিজ নামে হয়ে থাকে সেক্ষেত্রে এই ৮ নম্বরটি আপনার জন্য প্রযোজ্য নয়। যদি আপনি আপনার পিতামাতা বা ভাই বোনের জন্য আবেদন করে থাকেন, অর্থাৎ পিতামাতা বা ভাই বোনের চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে নির্ভরশীলতার একটি প্রত্যয়নপত্র দিতে হবে। সেই প্রত্যয়নপত্রটি ইউনিয়ন পরিষদ বা শহর এলাকায় সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হতে হবে। এই হচ্ছে আমাদের চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্রটি মূলত প্রয়োজন হবে আপনি যখন অনলাইনে ফর্মটি পূরণ করবেন, সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন পড়বে। এজন্য জাতীয় পরিচয়পত্রটিও আপনি সংগ্রহ করে নেবেন। এই সকল ডকুমেন্টস আপনি অনলাইন ফর্ম পূরণ করার পূর্বেই তৈরি করে নেবেন, তাহলে অনলাইনে ফর্ম পূরণ করার জন্য আপনার সহায়ক হবে। ফর্ম পূরণের কিছু বিশেষ নির্দেশিকা রয়েছে। সেটি হচ্ছে কর্মচারী জীবিত হলে নিজেই আবেদনকারী হিসেবে গণ্য হবেন, আর যদি তিনি মৃত হয়ে থাকেন তাহলে তার পরিবারের যে কোনো সদস্য আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার ঠিকানা: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, তাদের ওয়েবসাইট হচ্ছে www.bkkb.gov.bd। এই অ্যাড্রেসে আপনারা চলে গিয়ে আবেদন করে দিতে পারবেন। কিভাবে আমরা ডকুমেন্টসগুলো সাজাবো: প্রথমে ফরওয়ার্ডিং দিতে হবে। আমি ভিডিওর পরবর্তী পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ফরওয়ার্ডিং প্রস্তুত করবেন। ফরওয়ার্ডিং মূলত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় রেডি করবেন, চাইলে আপনারাও রেডি করে নিয়ে তার স্বাক্ষর নিতে পারেন। তো যাই হোক, সর্বপ্রথমে থাকবে ফরওয়ার্ডিং, এরপরে থাকবে আবেদনপত্র। আপনি অনলাইনে আবেদন করার পরে যে প্রিন্ট কপিটি পাবেন সেটি মূলত আপনার আবেদনপত্র। টপ শিট থাকবে, তারপরে সকল ভাউচারে যে টাকার অ্যামাউন্টটি আসবে সেটি দিয়ে একটি টপ শিট তৈরি করতে হবে। পে ফিক্সেশন কপি দিতে হবে, চেকের একটি ফটোকপি, ব্যাংকের যে চেক রয়েছে তার একটি ফটোকপি দিতে হবে। এরপরে তারিখ অনুযায়ী সকল ভাউচার, অর্থাৎ এক্ষেত্রে আপনি অ্যাসেন্ডিং পদ্ধতি ব্যবহার করে ছোট থেকে বড় এমন তারিখ অনুযায়ী ভাউচারগুলো রেডি করবেন। রেডি করে এগুলো সুন্দর করে সেলাই করে একটি খামের ভিতরে দিয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আপনার বিভাগীয় শহরে যেখানে রয়েছে সেখানে আপনি ডাকযোগে কিংবা সরাসরি হাতে হাতে দিয়ে আসতে পারেন। এটি মূলত কার্যক্রম আপনার এখানে শেষ হয়ে যাবে। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনি এই যে ডকুমেন্টস সাজানোর প্রক্রিয়াটি দেখালাম, এই প্রক্রিয়া অনুসারে সবগুলো ডকুমেন্টস সাজানোর পরে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট থেকে প্রত্যেকটি কাগজে স্বাক্ষর নেবেন। অবশ্যই প্রত্যেকটি কাগজে স্বাক্ষর এবং সিল থাকতে হবে, না হলে কিন্তু এটি বাতিল হয়ে যাবে। এবং যে ফরওয়ার্ডিংটি থাকবে সেখানে একটি স্মারক নাম্বার থাকবে, স্মারক নাম্বার কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না। তাহলেই আপনার আবেদনটি সঠিক হিসেবে বিবেচিত হবে এবং আপনি আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। তো এখন চলুন দেখা যাক আমরা অনলাইনে আবেদনটি পূরণ করি। আপনাদেরকে যে ঠিকানা দেখিয়েছিলাম সেই ঠিকানায় আমরা প্রবেশ করব। এখানে যে অ্যাড্রেস বার রয়েছে সেই অ্যাড্রেস বারে আমরা চলে যাব। www.bkkb.gov.bd এটি লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। বিকেকেবি অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, তাদের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে যাবার পরে এখানে চলে যাব ফর্ম সমূহ। এখান থেকে সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন লিঙ্ক ও ফর্ম, এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আমরা চলে যাব।
একটু নিচের দিকে চলে যাই। দেখুন এখানে রয়েছে সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন লিঙ্ক। আমরা ক্লিক করব এখানে। এখানে আসার পরে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা, অথবা পূর্বে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানতে হবে, সে বিষয়টি হচ্ছে আপনারা যারা এর আগে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য আবেদন করেছেন তারাও এই একই ওয়েবসাইটে আপনারা আবেদন করেছেন। যদি সেরকম হয়ে থাকে, এর আগে যদি আপনি শিক্ষা ভাতার জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে ওই একই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি আপনারা লগ ইন করতে পারবেন। যারা একেবারেই নতুন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষা ভাতার রেজিস্ট্রেশন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা চাইলে একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখানে আজকে চিকিৎসা অনুদান সংক্রান্ত কার্যক্রম দেখাবো। এখানে আমরা যেহেতু আমরা ধরে নিচ্ছি রেজিস্ট্রেশন করার নেই, সেক্ষেত্রে আমরা এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিব। শুরুতেই এখানে কর্মচারীর ধরন, এখানে কর্মরত বা পিআরএল ভোগরত এটি আমরা নির্বাচন করব। যদি মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে অক্ষম, অবসরপ্রাপ্ত বা মৃত এর যে কোনো একটি বাছাই করে নিতে পারবো। তো যাই হোক, আমরা কর্মরত বা পিআরএল ভোগরত এটি বেছে নিচ্ছি। কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন রাজস্ব খাত অথবা বোর্ড তালিকাভুক্ত সংস্থা যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি এখানে বাছাই করে নেবেন। এবারে জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র কোনটি দেব? অবশ্যই আমি বলবো আপনারা পে ফিক্সেশনে যে জাতীয় পরিচয়পত্রটি ব্যবহার করেছেন সেটি যদি হয়ে থাকে পুরনো জাতীয় পরিচয়পত্র, সেক্ষেত্রে সেটি ব্যবহার করবেন। আর যদি নতুন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে থাকেন, স্মার্ট কার্ড যেটি, তাহলে স্মার্ট কার্ডটি দিবেন। এক্ষেত্রে আপনারা এই যে জাতীয় পরিচয়পত্রটি কোনটি ব্যবহার করেছেন যদি না জানা থাকে, সেক্ষেত্রে আপনারা যে পে ফিক্সেশন কপি রয়েছে আপনাদের কাছে, সেই পে ফিক্সেশন কপিতে আপনারা দেখে নিতে পারবেন, ওখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি লেখা রয়েছে। আমি আপনাদের একটি নমুনা কপি দেখাচ্ছি পে ফিক্সেশনের। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পে ফিক্সেশন কপি। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দেখা যাচ্ছে এবং তার নিচে দ্বিতীয় ক্রমিকই রয়েছে ভেরিফিকেশন নম্বর। এই দুটি আমাদের প্রয়োজন এই কার্যক্রমের জন্য। তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র এবং ভেরিফিকেশন নম্বরটি ব্যবহার করব। এখানে যে ফিল্ডগুলো রয়েছে এই ফিল্ডগুলো আমরা একে একে সবগুলো পূরণ করব। কর্মরত বিভাগ, জেলা নির্বাচন করব। দু একবার ক্লিক করার পরে চলে আসবে, অনেক সময় একটু দেরি হতে পারে। ঝালকাঠি উপজেলা, কর্মচারীর নাম এগুলো অটোমেটিক্যালি চলে আসবে, আইবাস প্লাস প্লাস থেকে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, এটি নিয়ে সমস্যা নেই। মুক্তিযোদ্ধা কি না এগুলো আমরা একে একে নির্বাচন করব। রাজস্ব খাতভুক্তের ধরন এক্ষেত্রে সাধারণ। এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করছি তো আমরা একটি পাসওয়ার্ড এখানে ব্যবহার করব। সবশেষে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করব। দেখুন একটি ওটিপি চলে গিয়েছে, আমরা যে ফোন নম্বর দিয়েছিলাম সেই ফোন নম্বরে। এখন এই ফোন নম্বর থেকে একটি ওটিপি সংগ্রহ করে এখানে 6 সংখ্যার ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে। তো আমি মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে এসএমএস দেখে ওটিপি এখানে বসিয়ে সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, ওটিপি দেওয়ার পরে আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন হয়ে গিয়েছে, আমাদেরকে স্বাগতম জানানো হয়েছে। এখন আমরা পুনরায় মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করবো। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেছি এবার আমরা লগ ইন করবো। তো আমি মোবাইল নম্বর দিচ্ছি, শুরুতে আমাদেরকে
প্রোফাইল তৈরি করে নিতে হবে। এখানে প্রোফাইল ব্যবস্থাপনা, এখান থেকে আমরা একটি প্রোফাইল তৈরি করে নেব। তো প্রোফাইল ব্যবস্থাপনা অংশে আমরা ক্লিক করছি। শুরুতেই ছবি অ্যাড করে নিতে হবে এবং ছবির সর্বোচ্চ অনুমোদিত সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। আপনারা চাইলে ফটোশপ দিয়েও করে নিতে পারেন, কিংবা অনলাইনে অসংখ্য টুল রয়েছে, সেখান থেকে আপনারা করে নিতে পারেন। তো আমি অনলাইন থেকেই করে নিচ্ছি। ডেস্কটপে আমরা ছবিটি রেখেছিলাম, এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, চলে এসেছে ছবিটি। এবার আমরা এই যে ফর্ম রয়েছে, ফর্মটি আমরা পূরণ করব। অধিকাংশ পূরণ করা রয়েছে, যেটুকু বাকি আছে সেটুকু আমরা পূরণ করে নেব। কর্মচারীর নাম বাংলায় ইংরেজিতে রয়েছে, পিতার নাম বাংলা এবং ইংরেজিতে আমরা লিখব। এজন্য আমরা আমাদের যে জাতীয় পরিচয়পত্র রাখার জন্য বলেছিলাম, সেই জাতীয় পরিচয়পত্র দেখে আমরা এই অংশটি পূরণ করতে পারি। কর্মচারীর বাবা এবং মায়ের নাম আমরা বাংলা এবং ইংরেজিতে লিখেছি, এবং কর্মচারীর স্বামী স্ত্রীর নাম এখানে বাংলা এবং ইংরেজিতে। এটি ম্যান্ডেটরি নয়, লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। তো আমরা এড়িয়ে যাচ্ছি, পরবর্তী অংশে আমরা চলে যাই। কর্মচারীর বেতন গ্রেড, যেহেতু সহকারী শিক্ষক, এখানে আমরা 13 গ্রেড দিয়ে দিচ্ছি। এবার আইবাস থেকে তথ্য আপডেট করুন, এই অংশে আমরা ক্লিক করব। দেখুন, প্রোফাইল সফলভাবে আপডেট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, প্রোফাইল আমরা আপডেট করে নিয়েছি, এখন মূল কাজ হচ্ছে আমাদের আবেদন করা। আমরা চিকিৎসা অনুদানের জন্য আবেদন করব, সেক্ষেত্রে এখানে আবেদনপত্র এই অংশে ক্লিক করছি। আবেদন করুন এই অপশনে আমরা ক্লিক করব। নিচের দিকে চলে যাব, এখানে চেক বক্সে ক্লিক করে আবেদন শুরু করুন অংশে ক্লিক করব। আবেদনটি চলে এসেছে, দেখুন এখানে রয়েছে কর্মচারীর তথ্য, আমরা কর্মরত দিলাম, এগুলো আমরা পূরণ করেছি ফর্ম অংশে, সেখানে আমরা যা দিয়েছি সেগুলো রয়েছে এখানে। এবার রোগীর নাম, রোগী যেহেতু নিজে, সেক্ষেত্রে আমি এখানে রোগীর নাম দিয়ে দিচ্ছি, আবেদনকারী নিজের নাম। কর্মচারীর সাথে সম্পর্ক, এখানে যেহেতু নিজে আবেদন করেছেন, সেক্ষেত্রে আমরা এখানে নিজ অপশন সিলেক্ট করব। রোগের নাম, এটি যেহেতু মাতৃত্বজনিত, সেক্ষেত্রে আমরা এখানে লিখব মাতৃত্বজনিত বা সিজারিয়ান অপারেশন আমরা লিখতে পারি। হাসপাতালে ভর্তি হয়ে থাকলে সে হাসপাতালের নাম। এখন যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে সেই হসপিটাল থেকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেই ছাড়পত্র অনুসারে হসপিটালের নাম এখানে লিখতে হবে।
দিলাম। এবার ব্যাংক হিসাবের তথ্য, ব্যাংকের নাম এখানে আমরা সিলেক্ট করে নেব। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, স্যালারি অ্যাকাউন্ট, সেই ব্যাংকের এখানে নাম আমরা খুঁজে বের করব এখান থেকে। সোনালী ব্যাংক দিলাম। জেলা নির্বাচন করব, ঝালকাঠি শাখা। একটু অপেক্ষা করতে হবে। রাজাপুর। রাউটিং নম্বর দিতে হবে না, এটি অটোমেটিক্যালি চলে আসবে। ব্যাংক হিসাব নম্বর, এটি খুব সতর্কতার সাথে সঠিকভাবে হিসাব নম্বরটি দিতে হবে। আপনার চেক দেখে সঠিক হিসাবটি দিয়ে দিবেন। আচ্ছা, হিসাব নম্বরটি দিলাম। এবার কর্মচারীর অফিস প্রধানের তথ্য। অফিস প্রধান বলতে এখানে যেহেতু সহকারী শিক্ষক, তার অফিস প্রধান বলতে এখানে শিক্ষা অফিসকে বোঝাচ্ছে। এখানে আমরা অফিস প্রধানের নাম দিব, মোহাম্মদ আক্তার হোসেন। তার মোবাইল নম্বর দিতে হবে, অফিস প্রধানের পদবি, ইমেইল নম্বর, অফিসের নাম, এবার সংগ্রহ করুন, এই অপশনে ক্লিক করব। এখানে একটি অপশন বাকি রয়েছে, আমাদের মোট খরচের পরিমাণ। যেহেতু আমি আপনাদেরকে বলেছি আগেই সকল ভাউচার আপনাদেরকে রেডি করে নিতে হবে, সকল ভাউচার রেডি করে নেওয়ার পরেই আমরা এই অংশটি বা এই ফর্মটি পূরণ করব। তো আমরা যে টপশিটটি তৈরি করেছিলাম, আমি আপনাদেরকে দেখাবো সেই টপশিটটি। সেই টপশিট অনুসারে এখানে আমাদেরকে যে মোট খরচের পরিমাণ, সেই পরিমাণটি এখানে আমাদেরকে দেখাতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার সেই টপশিটে, কিভাবে আমি টপশিটটি প্রস্তুত করেছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এমন একটি টপশিট আপনারা তৈরি করে নেবেন। এখানে বরাবর উপপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, মুসলিম গোরস্থান রোড, বরিশাল। আপনার এলাকায় যেখানে রয়েছে এই কর্মচারী কল্যাণ বোর্ডের শাখা, সে অনুসারেই ঠিকানা আপনারা নিয়ে নেবেন। তো ঠিকানা কিভাবে পেতে পারেন সেটি আপনারা বিকেকেবি এর যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গেলে আপনারা খুব সহজে ঠিকানাটি পেয়ে যাবেন, আমরা যেখান থেকে আবেদন করেছি সেখানে। তো যাই হোক, এভাবে লেখার পরে বিষয় দিয়ে এরপরে যে আমরা বিল টপশিট লিখে ক্রমিক নম্বর, তারিখ, বিবরণ, টাকার পরিমাণ এবং ভাউচার নং এরকম দিয়ে সাজিয়েছি। প্রথমে ভাউচারগুলো সাজিয়ে নিয়েছি। এবার সাজানোর পরে প্রথম যে ভাউচারটি রয়েছে সেখানে টাকার অ্যামাউন্ট অনুসারে আমরা ক্রমিক নং দিয়ে সাজিয়েছি। 1 নম্বর ক্রমিকে আমরা ডাক্তার ফি, অর্থাৎ এটি একটি প্রেসক্রিপশন দেখিয়েছি। এই প্রেসক্রিপশনটায় দেখা যাচ্ছে যে ডাক্তার একই প্রেসক্রিপশনের ভিতরে 3টি তারিখ ব্যবহার করেছেন, অর্থাৎ প্রথমবার যখন দেখিয়েছি 10 মাসের 1 তারিখ 2024 সালে, তখন সে দেখে 600 টাকা ভিজিট নিয়েছিল। এজন্য এই 1 নম্বর ভাউচারের ভিতরে আমরা 3টি তারিখ রেখেছি। পরবর্তীতে যখন আবার দ্বিতীয় মাসে চলে গেলাম তার কাছে, নতুন করে আর প্রেসক্রিপশন না দিয়ে বরং ওই ভাউচারের ভিতরেই সে ওই দিনের তারিখ দিয়ে ওষুধ লিখে দিয়েছে। সেজন্য এখানে তারিখ পরিবর্তন করেছি, অর্থাৎ 11/2/2024 এই তারিখটি আমরা রেখে, যেহেতু দ্বিতীয়বার ভিজিটে কম নিয়েছে, 400 টাকা নিয়েছে, সেক্ষেত্রে আমরা 400 টাকার পরিমাণ দিয়েছি। এবং পরবর্তীতে যখন আমরা তৃতীয় মাসে আবার ডাক্তারের কাছে গেলাম, সেখান থেকেও ওই একই প্রেসক্রিপশনের ভিতরে তিনি আবার ওই দিনের তারিখ দিয়ে ওষুধ লিখে দিয়েছে এবং এটির জন্য 400 টাকা সে নিয়েছে। এভাবে আমি আপনাদেরকে ভেঙে বলছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় কোনো ধরনের। তো যাই হোক, এভাবে একই প্রেসক্রিপশন
তাতে 3টি তারিখে ডাক্তার দেখেছেন এবং 3টি ভিজিট হয়েছে, আমরা 3টি ভিজিট এখানে অ্যামাউন্ট লিখেছি। এভাবে ক্রমিক নং, সবগুলো ক্রমিক নং দিয়ে আমরা যেটা ডাক্তার ফি সেটা আমরা ডাক্তার ফি দিয়েছি, যেটি ঔষধ সেই ঔষধ দিয়েছি এবং যেটি টেস্ট করেছি সেই টেস্ট দিয়েছি। এভাবে সবগুলো আমরা সন্নিবেশ করব এখানে। সবগুলো দেওয়ার পরে একেবারে নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে কিন্তু আমি মোট করেছি, এগুলো যোগফল করে মোট দিয়েছি এবং কথায় লিখেছি। তারপরে প্রতি স্বাক্ষর করতে হবে, অর্থাৎ এই যার আবেদন করছি তাকে এখানে স্বাক্ষর করতে হবে। তো এই হলো মূলত আমাদের টপশিট তৈরি করার পদ্ধতি। আমরা এখানে এভাবে টপশিটটি তৈরি করে নেব। এখন এখানে যে অ্যামাউন্টটি রয়েছে অর্থাৎ ৬৯,৩০৪ টাকা, এই অ্যামাউন্টটি কিন্তু আমাদেরকে বছরের পরিমাণ রয়েছে এখানে মোট খরচের পরিমাণে। টপশিটে যে অ্যামাউন্টটি আমরা দেখেছিলাম সেই অ্যামাউন্টটি আমরা এখানে ব্যবহার করব। ঊনসত্তর,৩০৪ টাকা আমরা দিয়েছি। এবার আমরা সাবমিট করে দিব। সংরক্ষণ করুন, এই অপশনে ক্লিক করছি। দেখুন কনফার্মেশন চাচ্ছে, আমি কনফার্ম আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, সকল তথ্য সব ঠিক আছে, আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করছি। দেখুন আমার আবেদন দাখিল হয়েছে আর ড্রাফট হয়েছে। এখন আমি চূড়ান্তভাবে দাখিল করব। এখানে যে দাখিল করুন অপশনটি রয়েছে, দাখিল করুন এই অপশনে ক্লিক করব এবং নিশ্চিত করুন, অর্থাৎ আমি আবেদন নিশ্চিত করছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আপনারা এখানে একটি ছোট্ট নোটিফিকেশন রয়েছে, এটি যদি আমরা একটু দেখি নির্দেশিকা, যে মূল কথা হলো এখানে আপনার নিশ্চিত করুন, অর্থাৎ এই নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পরে আবেদনটি বিকেকিবি এর যে দপ্তর সেখানে চলে যাবে এবং এই আবেদনের একটি প্রিন্ট আউট কপি নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমি এখানে নিশ্চিত করুন অপশনে ক্লিক করছি। আপনারা চাইলে নির্দেশনাটি পড়ে নিতে পারেন। দেখুন সফলভাবে উপস্থাপিত হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে আজকের তারিখে ফর্ম নম্বর রয়েছে এবং আবেদনের অবস্থা উপস্থাপিত। যদি পরবর্তীতে তারা কোনো আপত্তি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে আপত্তি আসবে। যেমন আপত্তি এরকম হতে পারে যে আপনার একটি ভাউচারের ফটোকপি ব্যবহার করেছেন, এটি একটি আপত্তি হতে পারে। তখন আপনাকে যে কাজটি করতে হবে, সেই আবেদনটি সঠিকভাবে অরিজিনাল কপিটি দিয়ে আসতে হবে। বা যদি কোনো ধরনের আপত্তি না থাকে সেক্ষেত্রে আপনি ১ বা ১.৫ মাসের মধ্যে তাদের যে বরাদ্দকৃত টাকা সেটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনি এটার জন্য পর্যায়ক্রমে নোটিফিকেশন পাবেন। তো এই হচ্ছে আমাদের কাজ। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে কিভাবে ডকুমেন্টটি সাজাবো, সেই ডকুমেন্ট সাজানোর প্রক্রিয়াটাই আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমাদেরকে একটি প্রিন্ট কপি নিতে হবে। প্রিন্ট কপি কিভাবে পাবো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বিস্তারিত অপশন রয়েছে, এই বিস্তারিত অপশনে আমি চলে যাব। দেখুন চলে এসেছে, এখানে প্রিন্ট করুন এই অপশনটি রয়েছে, আমরা প্রিন্ট অপশনে ক্লিক করছি। এখানে আপনি সহজেই প্রিন্ট করতে পারেন অথবা চাইলে সংরক্ষণ করে পরবর্তীতেও প্রিন্ট করে নিতে পারেন। তো আমি আপাতত সংরক্ষণ করে নিচ্ছি। আমি কপিটি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এখানে আমাদের কাজ রয়েছে। এই হচ্ছে আবেদন। আবেদনের নিচের দিকে আমরা একটু চলে যাই। এখানে লক্ষ্য করুন অফিসের প্রত্যয়ন, আবেদনকারীর স্বাক্ষর রয়েছে, এখানে কিন্তু অবশ্যই স্বাক্ষর দিতে হবে। এবং এখানে অফিস প্রদানের একটি স্মারক নম্বর রয়েছে এবং তারিখ রয়েছে, তারিখ এবং স্মারক ব্যবহার করতে হবে। 2 পেজের একটি আবেদন এখানে রয়েছে, এই 2 পেজ উভয় পাশে প্রিন্ট করে আপনাকে এটি সকল কপির সাথে ব্যবহার করতে হবে। এটি মূলত আপনার আবেদন কপি।
ডকুমেন্ট সাজানোর যে প্রক্রিয়াটি আমরা বলেছিলাম সেক্ষেত্রে আমরা আরেকটু দেখে নিচ্ছি। প্রথমেই ফরওয়ার্ডিং। তো ফরওয়ার্ডিংটা কিরকম হচ্ছে সেই ফরওয়ার্ডিং আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ফরওয়ার্ডিং এর একটি নমুনা। এটি মূলত একটি ফরওয়ার্ডিং। আপনারা চাইলে এরকম একটি ফরওয়ার্ডিং টাইপ করে নিয়ে নিতে পারেন, অথবা উপজেলা শিক্ষা অফিস থেকেও আপনাদেরকে এরকম একটি ফরওয়ার্ডিং সরবরাহ করা হবে। এটি প্রিন্ট করে নিতে হবে। ওখানে প্রথমে ফরওয়ার্ডিংটা আমরা দেব, তারপরে আবেদনপত্র দেব। যে আবেদনপত্রটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে রাখার জন্য। তারপরে দেব আমরা টপশিট, কিভাবে টপশিট তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে পে ফিক্সেশন কপি, তারপরে চেকের ফটোকপি এবং সবশেষে তারিখ অনুযায়ী সকল ভাউচার। এভাবে অনেক ভারী একটি আপনার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। এগুলো সেলাই করে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত করে তারপরে আপনাদেরকে খামে ভরে পাঠাতে হবে বিকেকেবি এর যে আঞ্চলিক অফিস রয়েছে বিভাগে, সেখানে ডাকে কিংবা সরাসরি হাতে আপনারা এই কপি পৌঁছাতে পারেন। তো এই হচ্ছে আমাদের মূল প্রক্রিয়া। আশা করছি সকলে এই কাজটি করতে পারবেন। ধন্যবাদ সকলকে।